আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি লজিক ম্যাথের রাইটার তানভীর বলছি। তো আজকে আমরা পড়ব বৃত্ত ও বৃত্তের পরিমিতি। তো এই চ্যাপ্টারটা টোটালি আমার লেখা এই বইটির আলোকে আলোচনা করা হবে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন, আর আরেকটা কথা বলি যে লজিক ম্যাথ বইটি আপনাদের যার কাছে এখনও পর্যন্ত নেই বা আপনার টেবিলে নেই, আপনি লজিক ম্যাথ বইটিকে যাচাই বাছাই করার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশনে টোটাল 35টি অধ্যায়ের ভিতরে 6টি অধ্যায় সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আপনি যদি চান লজিক ম্যাথকে দেখে পড়ে দেন তারপরে অর্ডার করবেন, সেটা করতে পারেন। তো চলুন আমরা শুরু করি। তো দেখেন, আমাদের এই চ্যাপ্টারটার নাম হচ্ছে বৃত্ত ও বৃত্তের পরিমিতি। তো এই চ্যাপ্টারটিতে আমরা কি পড়বো মেনলি, এই চ্যাপ্টারটি সাজানো আছে মূলত খুবই বেসিক লেভেল থেকে, অর্থাৎ একটা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট সে কিছুই পারে না, মানে তার বৃত্ত সম্পর্কে সে শুধু জানে যে বৃত্ত একটা গোলাকার টাইপের একটা শেপ, জাস্ট এতটুকু জানলেই হবে, আর কিছু লাগবে না। তাও যদি না জানে তাও কোনো প্রবলেম নাই। দেখেন, আমি পুরো বেসিক থেকে আলোচনা করতেছি। তো প্রথম হচ্ছে বৃত্ত কি, এই ব্যাপারটা আলোচনা করব। বৃত্তের পরিচিতি নিয়ে আলোচনা করব। বৃত্তের জ্যা, ব্যাস, ব্যাসার্ধ, চাপ, পাই কোথা থেকে এলো, পরিধি, বৃত্তের ক্ষেত্রফল, স্পর্শক, ছেদক। এইটা হওয়ার পরে আমরা বৃত্তের কিছু উপপাদ্য পড়ব। যেমন বৃত্তের অনেকগুলো উপপাদ্য আছে, যেমন জ্যা নিয়ে উপপাদ্য, বৃত্ত চাপ নিয়ে উপপাদ্য, স্পর্শক নিয়ে উপপাদ্য, বৃত্ত ত্রিভুজ নিয়ে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকে বা উপপাদ্য থাকে। এছাড়াও বৃত্তের চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। এরপরে আমি পড়ব হচ্ছে পরিমিতি। অর্থাৎ দেখেন, আমাদের এই লজিক ম্যাথ বইটি এমনভাবে সাজানো যে আমরা জানি যে কোনো একটা বইয়ে আপনি দেখবেন যে পরিমিতি নিয়ে আলাদা একটা চ্যাপ্টার। তো আমাদের লজিক ম্যাথ বইটিতে পরিমিতি নিয়ে কোনো আলাদা চ্যাপ্টার নেই, যার পরিমিতি তার কাছে। যেমন চতুর্ভুজ ও চতুর্ভুজের পরিমিতি, মানে চতুর্ভুজের পরিমিতি চতুর্ভুজের কাছে, বৃত্তের পরিমিতি বৃত্তের কাছে। তো চলুন আমরা এক একটা করে আলোচনা করি। আচ্ছা, তো এই সব থিওরিগুলো আলোচনা করার পরে আমরা এই পার্টের অর্থাৎ এই অধ্যায়ের বিগত সালের বিসিএস প্রশ্ন, প্রাইমারি প্রশ্ন, নিবন্ধন প্রশ্ন এবং নবম থেকে 17তম গ্রেডের প্রশ্নগুলা এক এক করে আলোচনা করব। সবগুলো কিন্তু একসাথে না, আলাদা আলাদা সেগমেন্টে ভাগ করা। তো চলুন আমরা শুরু করি। দেখেন, আমরা প্রথমে বৃত্তের পরিচিতিটা জানি, আসলে বৃত্তটা কি মেনলি। আমি আবারও বলছি, ভিডিওটা কিন্তু নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টদের জন্য খুবই খুবই হেল্পফুল। তো দেখেন, বৃত্তের পরিচিতি। তো বৃত্ত একটা কি, যে বৃত্ত এমন একটা বক্ররেখা যার প্রতিটি বিন্দু, এখানকার প্রত্যেকটি বিন্দু এই কেন্দ্র থেকে সমান দূরত্ব বজায় রেখে অবস্থান করে, সমান দূরত্ব বজায় রেখে অবস্থান করে, এমন একটা শেপকে আমরা বলতে পারি বৃত্ত। আচ্ছা, তাহলে আমি আবারও বলছি, বৃত্ত কি, বৃত্ত এমন একটা বক্ররেখা যার প্রত্যেকটা বিন্দু কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থান করে। এখন আপনাদের অনেকে প্রশ্ন থাকতে পারে যে ভাই, আপনি যে প্রশ্নটা দিকে এগুলো তো আসলে আসে না। দেখেন, আপনি যখন ভাইবা দিবেন বা জ্ঞানমূলক টাইপের কিছু প্রশ্ন হয় যখন এক্সামে, তখন কিন্তু এটা আপনার কাজে দিবে। বা এই যে নলেজটা, যে কেন্দ্র থেকে প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সমান, তখন কিন্তু এই নলেজটা আপনার দেখবেন কোথায় কাজে লেগে গেছে আপনি নিজেও বুঝতে পারবেন না। আচ্ছা, এরপর দেখেন আমি পড়বো জ্যা নিয়ে আলোচনা করব। তো জ্যা ব্যাপারটা কি, যে বৃত্তের এই যে পরিধি, দেখেন বৃত্তের পরিধির উপর অবস্থিত যে কোনো দুইটা বিন্দুর সংযোগ সরলরেখাকে জ্যা বলে। আচ্ছা, এটা হচ্ছে বৃত্তের পরিধি। এখন পরিধির উপর এখানে কোটি কোটি বিন্দু, কোটি 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 বিন্দু। এখন যে কোনো দুইটা বিন্দুকে আপনি করেন, একটা দাগ টেনে যোগ করে দেন, সংযোগ করে দেন, দেখবেন এখানকার যে রেখাটা তৈরি হলো সেই রেখাটাকে আমরা জ্যা বলি। আবার এখানে একটা জ্যা, এখানে একটা জ্যা, দেখেন আমি লিখে দিছি এ বি সি ডি এবং ইএফ হলো এক একটা জ্যা। এবার আসেন ভাইয়া, এখান থেকে আসলে কি কি প্রশ্ন হয়। দেখেন, আপনি কিন্তু সংজ্ঞায় বা ডেফিনিশনে শিখলেন যে বৃত্তের পরিধির উপরে যে কোনো দুইটা বিন্দুর সংযোগ সরলরেখাকে জ্যা বলে। এখন এই যে এখানকার এই কাছাকাছি দুইটা বিন্দুর যে রেখা, এটা কিন্তু জ্যা। তার মানে এখানে যদি এমসিকিউ আসে যে একটা বৃত্তে কতগুলো জ্যা সম্ভব, তখন কিন্তু আপনি যেহেতু এই ডেফিনিশনটা জানেন, যে ভাইয়া বলছিল বা লজিক ম্যাথে লেখা দেখছিলাম যে বৃত্তের পরিধির উপরে যে কোনো দুইটা বিন্দুর সংযোগ সরলরেখা জ্যা বলে, তার মানে এখানে কোটি কোটি বিন্দু থাকতে পারে, আবার কোটি কোটি জ্যা থাকতে পারে, তাই না? আচ্ছা, এরপর দেখেন আমাদের ব্যাস। এখন একটা জ্যা কি করলো, যে আমি একটু বলি, দেখেন
যে এখানে এটা হচ্ছে একটা বৃত্ত, তো এই বৃত্তের এখানকার একটা জায়গা, একটা জায়গা, একটা জায়গা, একটা জায়গা, একটা জায়গা, দেখেন যেটা কেন্দ্রের দিকে আগাচ্ছে আস্তে আস্তে কিন্তু বড় হচ্ছে, তাই না? যেটা কেন্দ্রের দিকে আগাচ্ছে আস্তে আস্তে কি হচ্ছে, বড় হচ্ছে। তাহলে আমি কেন্দ্রে যেতে 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 অ্যাপ্রক্সিমেটলি বা একেবারে যখন কেন্দ্রে চলে আসব, তখন কেন্দ্র দিয়ে যে যেটা যাবে সেই যেটা সবচেয়ে বড় জায়গা হবে, আর এই বড় জায়গাটাকে বলে বৃত্তের ব্যাস। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন আমি বলছি যে এখানে বেসিক থেকে আলোচনা করবো আপনাদের। ব্যাসার্ধ কি? কেন্দ্র থেকে ভায়া, কেন্দ্র থেকে পরিধির যে দূরত্ব, সেই দূরত্বকে আমরা কি বলি? ব্যাসার্ধ বলি। এখন এখানে এমসিকিউ আসে যে একটা বৃত্তের কতগুলো ব্যাসার্ধ সম্ভব। মনে রাখবেন একটা বৃত্তে কোটি 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 ব্যাসার্ধ সম্ভব। এখন আপনাদের অনেকে প্রশ্ন, আরে ভাই এখানে তো আমি যদি কলম দিয়ে দাগ দেই তাহলে তো 1 কোটি সম্ভব না। আপনি কলম দিয়ে কেন দাগাবেন? এর চাইতে আরো সূক্ষ্ম সূক্ষ্ম মাপ নিয়ে যদি এখানে অনেকগুলো রেখা টানেন, এখানে কোটি কেন, কয়েক মিলিয়ন বিলিয়ন রেখা টানতে পারবেন। তার মানে ইনফিনিটি সংখ্যক আমার ব্যাসার্ধ সম্ভব একটা বৃত্তে। তো আমার এখানে বলে দিছি যে ও কেন্দ্রবিষ্ট বৃত্তে ও এ, ও বি, ও সি, ও ডি এবং ওই হচ্ছে এক একটা ব্যাসার্ধ। আচ্ছা, বৃত্তের চাপটা কি ভাইয়া? যে চাপ আসলে যে পরিধিকে আমি যদি কেটে নিই, ধরেন এই টোটালটা হচ্ছে বৃত্তের পরিধি, এই পরিধি থেকে এখান থেকে এতটুকু কাটলাম, এই যে যেতটুকু কাটলাম এইটুকু পরিমাণ হচ্ছে বৃত্তের চাপ, এতটুকু হচ্ছে বৃত্তের চাপ। তো কি বলছে? বৃত্তের পরিধির উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুর মধ্যবর্তী অংশকে চাপ বলে। এটা হচ্ছে বৃত্তের পরিধি, এই টোটালটা এখান থেকে এতটুকু, এইটুকু বলে চাপ। চাপ মিলে এখানে যে ক্ষেত্রফলটা তৈরি করলো সেটাকে বলা হয় বৃত্তকলার ক্ষেত্রফল বা বৃত্তকলা। ওকে, এখন দেখেন আমার কখনো কখনো এই বৃত্তকলার ক্ষেত্রফলটা বের করতে বিভিন্ন প্রশ্নে বলা হয় যে এই বৃত্তকলার ক্ষেত্রফলটা বের করেন। তখন কিন্তু ভাইয়া একটা সূত্র মনে রাখতে বলে যে বৃত্তকলার ক্ষেত্রফল বা বৃত্তচাপের ক্ষেত্রফল হচ্ছে ইকুয়াল হাফ আর স্কয়ার থিটা। সূত্রটা কি? হাফ আর স্কয়ার থিটা। এখানে আর হচ্ছে ব্যাসার্ধ, এখানে লিখে দিচ্ছি দেখেন, আর হচ্ছে ব্যাসার্ধ আর থিটা হচ্ছে রেডিয়ান কোণ। আচ্ছা, কোণের পরিমাপটা হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে ডিগ্রি আর একটা হচ্ছে রেডিয়ান। ওকে, তো দেখেন আমার যে কোণটা, এই কোণ যদি এরকম ডিগ্রি ফরম্যাটে থাকে তাহলে এই ডিগ্রি ফরম্যাটে নিয়ে কিন্তু এটাকে ক্যালকুলেট করানো যাবে না। ঠিক আছে, এটাকে আমার রেডিয়ান ফরম্যাটে নিতে হবে। এখন আমরা জানি ডিগ্রি থেকে আমরা যখন রেডিয়ানে নেই তখন কিন্তু আমরা পাই বাই 180 দিয়ে গুণ করি, তাই না? ওকে, এরপর দেখেন যে পাই কোথা থেকে এলো। অনেকের আসলে কৌতূহল থেকে আসলে পাই ব্যাপারটা কি, এত জ্যামিতি করি বাট পাই ব্যাপারটা আমি বুঝতে পারি না। তো তাদেরকে একটু বলি যে পায়ের ডেফিনিশনটা অনেক ভাইবাতে জিজ্ঞাসা করে যে আসলে পাই ব্যাপারটা কি বা পাই জিনিসটা কি। এখানে যে পাই হচ্ছে একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অর্ধ পরিধিকে পাই বলে। মানে আপনি কোনো একটা বৃত্ত নিলেন, তার ব্যাসার্ধ ধরেন 1 মিটার বা 1 সেন্টিমিটার বা 1 মিলিমিটার। 1 মিটার যদি কোনো একটা বৃত্ত নেন, ধরেন এই টোটাল বৃত্তটা হচ্ছে 1 মিটার, সরি এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 1 মিটার। তো 1 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত আপনি অঙ্কন করলেন। অঙ্কন করার পরে দেখবেন যে এই ব্যাসার্ধের সমান এখানে একটা চাপ নেবেন 1 মিটার, আবার এখানে 1 মিটার নিলেন, আবার এখানে একবার, 3 বার 1 মিটার নেওয়ার পরে দেখবেন অর্ধ পরিধির কাছাকাছি যেতে আরও 0.1416 পরিমাণ আপনাকে পরিমাপ করতে হচ্ছে। এখন টোটাল ভ্যালু যদি আমি যোগ করে দিই তাহলে আমার হবে 3 পয়েন্ট, এটা আমি এখানে যোগ করে দিয়েছি দেখেন, 1 + 1 + 1 + 0.1416, তার টোটাল ভ্যালু কত? 3.1416। ওকে, এখন পাইকে আমি অন্যভাবেও সংজ্ঞায়িত করতে পারি যে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত। বৃত্তের পরিধি 2πr আর ব্যাস কত? 2r। এটা যদি আমি অনুপাত করি, কাটাকাটি করি, তাহলে আমাদের কি থাকে? পাই। ওকে, এরপর হচ্ছে দেখেন বৃত্তের পরিধি। তো বৃত্তের পরিধি কি? যে বৃত্তের চারপাশে যে বক্ররেখাটা আছে,
বৃত্তের চারপাশের বক্র দৈর্ঘ্যকে কি বলে? পরিধি বলে। এই যে একটা বৃত্ত, অর্থাৎ এই যে যে বক্ররেখাটা, এই বক্ররেখাটাকে কি বলে? পরিধি বলে। আচ্ছা, পরিধি আমরা কিভাবে বের করবো? যে 2πr। আচ্ছা, তো আমি একটা ভিডিওতে আমার চ্যানেলে আপলোড করা আছে যে বৃত্তের পরিধি কেন 2πr, বৃত্তের ক্ষেত্রফল কেন πr²। তো ওই ভিডিওটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। আচ্ছা, এখন আমরা ওই বৃত্তের যে বেসিক কিছু টার্ম শিখলাম, তো সেখান থেকে আমরা একটা ম্যাথ করব। যে দেখেন, 5 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি চাকা 200 মিটার পথ পাড়ি দিতে কতবার ঘুরবে? আচ্ছা, তো একটা বৃত্ত যদি একবার ঘুরে তাহলে কিন্তু তার পরিধি সমান দূরত্ব যায়, তাই না? এই যে একটা বৃত্ত, এই বৃত্ত যদি একবার রোটেট করে তাহলে তার পরিধি সমান দূরত্ব যাবে। তাহলে আমরা প্রথমত তার পরিধিটা বের করে নিই। দেখেন, তার ব্যাসার্ধ কত দেওয়া আছে? 5 মিটার। তাহলে আমরা বৃত্তের পরিধি সূত্র কি জানি? 2πr, তাই না? তাহলে 2πr মানে আমরা শিখলাম যে 3.1416, আর ব্যাসার্ধ কত? 5। টোটাল গুণ করলে আমার কত? 31.416। আচ্ছা, এরপরে এই 31.416 এই মিটার, অর্থাৎ এত মিটার যায় যখন বৃত্তটা একবার ঘুরবে। তাহলে 1 মিটার যাবে তখন ঘুরবে কত? 1 এটা। তাহলে 200 মিটার যাবে, এটাতে ভাগ দিন আমার কত হবে? 6.366, অলমোস্ট 7 বার ঘুরবে, তাই না? আচ্ছা, এবার আমরা দেখবো বৃত্তের ক্ষেত্রফল। এগুলো আপনারা অনেকেই জানেন যে, বা বৃত্তকলার ক্ষেত্রফল এটা হচ্ছে πr², তাই না? আচ্ছা, তো এখন একটা প্রশ্ন আমরা সলভ করি। সেটা হচ্ছে বলছে যে এই বৃত্তের চাপ এবি হচ্ছে একটা চাপ, এই চাপ বৃত্তের কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই চাপটা বৃত্তের কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তের সাদা অংশের ক্ষেত্রফল কত? অর্থাৎ আমার এই যে পার্ট সাদা অংশটা, তার ক্ষেত্রফল বের করতে বলছে। তো আমি স্বাভাবিকভাবে, দেখেন, আপনি যদি এভাবে চিন্তা করেন যে টোটাল বৃত্তের ক্ষেত্রফল বের করব, তার থেকে আমি এই বৃত্তকলা অর্থাৎ এই চাপের যে ক্ষেত্রফলটা বা বৃত্তকলার ক্ষেত্রফল, এটাকে আমি বিয়োগ দিয়ে দেবো। তাহলে তো আমি সাদা অংশের ক্ষেত্রফল পাচ্ছি, তাই না? সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি? πr²। তাহলে πr মান 3.1416, আর এর মান কত? 5 আমার এখানে ক্যালকুলেট করলে ভ্যালুটি এটা আসে, তাই না? ওকে, এরপর আমি যদি শুধু কালো অংশের ক্ষেত্রফল বের করতে চাই, অর্থাৎ এই অংশটার ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে তার ক্ষেত্রফলের সূত্র কত মনে আছে? হাফ r²। এই থিটা কিন্তু অবশ্যই রেডিয়ানে আসবে, তাই না? তো দেখেন, এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি আমি রেডিয়ানে নিলে, আমি বলছি যে কোন একটা ভ্যালুকে ডিগ্রি থেকে যদি আমি রেডিয়ানে নিতে চাই, তাহলে আমার π/180 এই ভ্যালু দিয়ে গুণ করতে হয়। আবার রেডিয়ান থেকে যখন ডিগ্রিতে নেবেন তখন 180/π মানে উল্টা গুণ করতে হবে। ওকে, তো আমি এখানে আর এর মানটা বের করলাম, থিটার মান বের করলাম π/6। এরপর ভ্যালুগুলো বসাইলাম, বসানোর পরে পায়ের মান এখন কিন্তু 3.1416 ধরতে হবে। পায়ের, দেখেন, অনেকে ভুল করে একটা বিষয়, আমি একটু বুঝাই দিই, এটা আপনাদের ভুলটা ধরাই দিই। পায়ের আবার দুইটা মান, একটা বৃত্তীয় মান, একটা রেডিয়ান মান। আচ্ছা, তো পায়ের বৃত্তীয় মান কত জানেন? পায়ের বৃত্তীয় মান হচ্ছে 180 ডিগ্রি, আর পায়ের রেডিয়ান মান হচ্ছে 3.1416। এটা সবসময় মনে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, এরপর সাদা অংশের ক্ষেত্রফল কি? আমার সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল থেকে আমি ওই কালো অংশের ক্ষেত্রফল বাদ দিব, তাহলে আমার সাদা অংশের ক্ষেত্রফল বের হবে। আমাদের সেকেন্ড প্রশ্ন, যে ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে 8 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব কত? দেখেন, আমরা কিন্তু বৃত্ত চাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র জানি, তাই না? s = কত? r থিটা। এখন থিটাটা কি রেডিয়ানে নিতে হবে, তো আমার 8 ডিগ্রি দেয়া আছে, এখন থিটাটা আমি রেডিয়ানে নিব। রেডিয়ানে নিয়ে জাস্ট ব্যাসার্ধের সাথে গুণ করে দিলেই হবে, তাই না? ওকে, তাহলে আমার ব্যাসার্ধ কত? পৃথিবীর ব্যাসার্ধ। এরপর দেখেন, আবার থিটার মান কত? 8 ডিগ্রি আছে। আমরা জানি যে কোনো একটা ভ্যালুকে যখন ডিগ্রি থেকে রেডিয়ানে নিবে 180 π/180 দ্বারা আমরা গুণ করব। গুণ করলে আমার কত? রেডিয়ান ভ্যালু চলে আসবে। এরপর এটাকে ক্যালকুলেট করলেই আমার ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব বের হয়ে যাবে, তাই না? ওকে, এরপর আমরা শিখব বৃত্তের স্পর্শক। আচ্ছা, স্পর্শক মানে কি? স্পর্শ করা, তাই না? যে কোনো একটা সরল রেখা শুধুমাত্র বৃত্তের পরিধি ঘেঁষে যদি অবস্থান করে, মানে বৃত্তের ভেতরে প্রবেশ করবে না, জাস্ট পরিধিটাকে ঘেঁষে অবস্থান করে, এরকম শেপ,
যে এই এবি সরলরেখাটা বৃত্তের পরিধিকে ঘেঁষে অবস্থান করতেছে, তার মানে এটা হচ্ছে বৃত্তের স্পর্শক। এখন এখানে অনেক প্রশ্ন হয় এমসিকিউ, যেমন বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তে কতগুলো স্পর্শক আঁকা যায়। তো দেখেন এটা আমি দিয়ে দিয়েছি মূলত। ধরেন এখানে বৃত্তের বাহিরে একটা বিন্দু, সেটা হচ্ছে পি। তো যদি প্রশ্ন করে যে বৃত্তের বাইরের যে কোনো একটা পয়েন্ট থেকে আমি বৃত্তের উপরে কয়টি স্পর্শক আঁকতে পারবো, সর্বোচ্চ দুইটা। দেখেন এখান থেকে একটা স্পর্শক পি এ, আর এটা হচ্ছে পিবি। এর বাইরে কি আর আঁকা সম্ভব না? বাট আর একটা বিন্দু নিলে তখন আমি আঁকতে পারবো, কিন্তু প্রশ্ন বলা থাকবে একটা বিন্দু, তাই না? তো এখানে লেখা আছে। ওকে, এবার আসি বৃত্তের ছেদক। আচ্ছা, ছেদক মানে কি? ছেদ করা, তাই না? যে ছেদ করবে তাকে আমরা ছেদক বলবো। এখন একটি সরলরেখা বৃত্তের পরিধিকে যদি দুটি ভিন্ন বিন্দুতে ছেদ করে, যেমন ধরেন ওই যে জ্যায়ের ডেফিনিশন যখন দিলাম যে বৃত্তের পরিধির উপরে যে অনেকগুলো বিন্দু, ধরেন দুইটা বিন্দু, এই দুইটা বিন্দুর সংযোগ সরলরেখাকে আমরা কি বলি? জ্যা বলি, তাই না? এখন এই দুইটা বিন্দুকে ছেদ করে যদি কোনো একটা সরলরেখা চলে যায়, যেমন দেখেন এই সরলরেখাটা এই পয়েন্টকে এই পয়েন্টে ছেদ করছে, তাই না? তাহলে এটা আমরা কি বলবো? একটা ছেদক বলবো। এখন এখানে এমসিকিউটার প্রশ্ন হয় যে এরকম, যে কোনো বৃত্তের কোনো একটা ছেদক বৃত্তকে সর্বোচ্চ কয়টি বিন্দুতে ছেদ করতে পারে? তাহলে সর্বোচ্চ কয়টা? দুইটা বিন্দুতে ছেদ করতে পারে, তাই না? আর স্পর্শক, স্পর্শক হচ্ছে কোনো বিন্দুতে ছেদ করবে না, জাস্ট সে পরিধিটাকে এটাকে ঘেঁষে চলে যাবে, পরিধিকে ঘেঁষে চলে যাবে, তাই না? এখন এখানে যদি আর একটা প্রশ্ন করি যে একটা বৃত্তের ছেদক বা একটা বৃত্তে কতগুলা ছেদক আঁকা যায়? আসলে একটা বৃত্তে কোটি কোটি ছেদক আঁকা যায়। যেহেতু একটা বৃত্তে কোটি কোটি জ্যা আঁকা সম্ভব, একটা বৃত্তে কোটি কোটি বা ইনফিনিটি সংখ্যক ব্যাসার্ধ আঁকা সম্ভব, একটা বৃত্তে ইনফিনিটি সংখ্যক আমার ছেদক থাকা সম্ভব। তবে প্রত্যেকটি ছেদক একটা বৃত্তের পরিধিকে দুইটা পয়েন্টে ছেদ করবে, ঠিক আছে? ওকে, এরপর আমরা বৃত্তের উপপাদ্য সমূহ পড়বো। দেখেন লজিক ম্যাথ বইটি এভাবে সাজানো যে প্রথমে আপনাকে বেসিকটুকু দেওয়া হবে, দেন তারপর ধীরে 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 অ্যাডভান্সের দিকে যাওয়া হবে, তাই না? তো এখন আমরা বৃত্তের উপপাদ্য পড়বো। এখানে 5 থেকে 6টা উপপাদ্য আছে। এখন বৃত্তের অনেকগুলো উপপাদ্য, সবগুলো আপনি পড়বেন না। যতগুলো আপনার বিগত যে প্রশ্নগুলো হয়, যেমন বিসিএস বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বা নবম থেকে 17তম গ্রেডের প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো সমাধানের জন্য আপনার যতটুকু বা থিওরি দরকার বা যতগুলো উপপাদ্য দরকার সবগুলো এখানে আলোচনা করা আছে। তো দেখেন এটা আসলে কোথা থেকে নেওয়া আছে তার একটা রেফারেন্স দেওয়া, যে এই পার্টটা আমি এনসিটিবি বইয়ের নবম দশম শ্রেণীর আলোকে আলোচনা করা হয়েছে, তাই না? ওকে, এখন উপপাদ্য 1, যে বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। যেমন একটা বৃত্ত, এই বৃত্তের সমান জ্যা, হ্যাঁ, এটা একটা জ্যা আর এটা একটা জ্যা, এবি হচ্ছে একটা জ্যা আর সিডি হচ্ছে, এই জ্যা যদি সমান হয় তাহলে তারা কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থান করবে। এটা মনে রাখবেন। শর্ত কি? যে এই এবি জ্যা আর সিবি জ্যা, সিডি হবে এখানে, এই সিডি জ্যা পরস্পর কি হতে হবে? সমান হতে হবে, তাহলেই কেবল তারা কেন্দ্র থেকে সমদূরবর্তী হবে। ওকে, তাহলে এখন এই উপপাদ্যের আলোকে আমাদের কি কি প্রশ্ন হয় সেটা একটু আমরা দেখি। যে আপনাদের যদি প্রশ্ন করে যে একটা বৃত্ত, তার হচ্ছে দুইটা জ্যা, একটা এবি আর একটা হচ্ছে সিডি, তো তাদের দৈর্ঘ্য দিয়ে দিল। একটা হচ্ছে যে এবি এবং সিডি, তাদের দৈর্ঘ্য কত? 8 সেন্টিমিটার। এখন যদি বৃত্তের কেন্দ্র থেকে এবি জ্যা 6 সেন্টিমিটার দূরে অবস্থান করে বা দূরে হয়, তাহলে সিডি জ্যা কত দূরত্ব অবস্থান করবে? আমরা উপপাদ্য অনুযায়ী জানি কি, যে সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমান দূরত্ব থাকবে, তাই না? তাহলে এই সিডি জ্যা 6 সেন্টিমিটার দূরত্ব থাকবে। ওকে, এখন আমরা বৃত্তের 2 নম্বর উপপাদ্য পড়ব। তো এখানে কি বলছে, যে কেন্দ্র থেকে অঙ্কিত বৃত্তের যে কোনো রেখাংশ অর্থাৎ যে কোনো জ্যায়ের উপর সবসময় লম্ব হয় এবং ওই জ্যাকে সমান 2 ভাগে ভাগ করে। ওই জ্যাকে কি করে? সমান 2টি ভাগে ভাগ করে। যেমন দেখেন একটা জ্যা, এই জ্যায়ের উপর আমি যদি কেন্দ্র থেকে আর কি লম্ব আঁকি, তাই না? কি হতে হবে? লম্ব, অর্থাৎ এখানকার যে মানটা সেটা অবশ্যই 90 ডিগ্রি হতে হবে। বাট আপনি যদি একটু এভাবে এলোমেলোভাবে আঁকেন তাহলে কিন্তু এটা 90 ডিগ্রি হলো না, আর তখন কিন্তু ওই জায়গায় সমান 2 ভাগে ভাগ করবে না। আচ্ছা, তাহলে এই ভ্যালুটুকু কত? 90 ডিগ্রি। যদি এরকম কন্ডিশন ফিল আপ করে যে কোনো একটা জ্যায়ের উপর যখন কেন্দ্র থেকে কোনো একটা রেখা লম্ব হয়, তাই না, তখন ওই জায়গায় সমান 2 ভাগে ভাগ করে। তো চলুন দেখি আমরা এই টাইপের কী কী ম্যাথ হয় আমাদের। যে বলছে যে একটি বৃত্তের 8 সেন্টিমিটার একটা জ্যা আছে,
একটি বৃত্তের 8 সেন্টিমিটার একটা জায়গা, যে এবি জায়গার দৈর্ঘ্য কত 8 সেন্টিমিটার। এরপর বলছে কেন্দ্র থেকে হচ্ছে 3 সেন্টিমিটার এটির একটি রেখাংশ লম্বভাবে স্থাপিত ওই বৃত্তের ব্যাসার্ধ কত। খুবই যে একটা প্রশ্ন, যে এই OM এর মান দেয়া আছে আমাদের কত 3 সেন্টিমিটার। ওকে, তাহলে দেখেন OM এর মান 3 সেন্টিমিটার। এখন আমরা এর আগের একটা উপপাদ্য কি পড়লাম, যে বৃত্তের কেন্দ্র থেকে যদি কোনো রেখা কোনো জায়ের উপর লম্ব হয় তাহলে ওই রেখাটাকে 2 ভাগে ভাগ করে, সমান 2 ভাগে ভাগ করে। তাহলে আমার AB এর দৈর্ঘ্য কত 8, তাহলে আমার শুধু AM এর দৈর্ঘ্য কত হবে বলেন তো 4 হবে, তাই না? AM এর দৈর্ঘ্য কত হবে 4, কারণ অর্ধেক হবে। এখন আমরা এটা নিয়ে একটু আলাদা বিশ্লেষণ করি। দেখেন এখানে আমার OM এর মানটা দেওয়া আছে 3 আর AM এর মানটা কত দেওয়া আছে 4। এখানে একটা যে ত্রিভুজটা হইলো, এই ত্রিভুজ আমি একটু আলাদাভাবে লিখে দেখেন। তো এই কেন্দ্র থেকে এই পয়েন্ট, এটা কিন্তু আমার ব্যাসার্ধ, তাই না? যে আমাদের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বকে আমরা কি বলি ব্যাসার্ধ বলি। ওকে, তাহলে এটা কি একটা সমকোণী ত্রিভুজ হলো না? সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীতে কি থাকে অতিভুজ, তাই না? তাহলে আমাদের এখানে ভ্যালু অতিভুজটা বের করতে হবে, বা ব্যাসার্ধ এখানে অতিভুজ। আচ্ছা, এটার মান 3, এটার মান 4। এবার আমরা একটু দেখি যে এটা আমরা কিভাবে সলভ করতে পারি। দেখেন তাহলে এখানে আমাদের এটা আলটিমেটলি কি, সরি এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। ওকে, তাহলে আমরা জানি যে সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার, তাই না? তো এখন অতিভুজকে দেখেন, ভূমির মান কত আমাদের 4, লম্বের মান কত 3, 4 স্কয়ার মানে 16 আর 3 স্কয়ার হচ্ছে 9, 16 আর 9 25। আমি যদি একে বর্গমূল করি তাহলে হবে 5। তাহলে ব্যাসার্ধ কত 5। এখন ব্যাসার্ধ না বলে আপনাকে বলবে ব্যাস কত, তাহলে দ্বিগুণ করে দিবেন 10। ওকে, আমাদের দ্বিতীয় প্রশ্ন যে বলছে যে 5 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত কেন্দ্র হতে একটি জ্যায়ের লম্ব দূরত্ব 3 মিটার হলে ওই জ্যায়ের দৈর্ঘ্য কত। কি বলছে 5 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র হতে একটি জ্যা, ব্যাসার্ধ কত 5, আর একটা জ্যা কেন্দ্র হতে কি করছে 3 মিটার লম্বের দূরত্ব অবস্থান করছে, তাহলে ওই জ্যায়ের দৈর্ঘ্য কত। তাহলে এখানে অতিভুজের মানটা দেয়া আছে, এখানে লম্বের মান দেওয়া আছে, বাট ভূমির মানটা নেই। ভূমির মান বের করে আমি ভূমিটাকে দ্বিগুণ করে দেব। কেন দ্বিগুণ করব, কারণ একটু আগে আমরা উপপাদ্য শিখলাম যে বৃত্তের যে কোনো জায়ের উপর যদি কেন্দ্র থেকে একটি রেখা লম্ব আকারে অবস্থান করে বা স্থাপিত হয় তাহলে ওই জায়গাকে সমান 2 ভাগে ভাগ করে। আচ্ছা, তাহলে এখানে সেম ফরম্যাট আমরা সমকোণী ত্রিভুজ ইউজ করবো, এখানে আমরা ভূমিটা বের করবো, তাই না? আমরা জানি যে ওএ স্কয়ার সমান AM স্কয়ার প্লাস এত, সবগুলো মান বসে ক্যালকুলেশন আপনারা জানেন এগুলো। আচ্ছা, এরপর আরেকটা উপপাদ্য, এই উপপাদ্যটা শেখার আমাদের দুইটা টার্ম শেখা লাগবে, একটা হচ্ছে বৃত্তস্থ কোণ আর একটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। দেখেন বৃত্তস্থ কোণের ডেফিনিশনটা কি, যে বৃত্তের দুটি জ্যা বৃত্তের পরিধির উপর পরস্পর ছেদ করলে সেখানে যে কোণ উৎপন্ন হয়। কি বললাম, বৃত্তের দুটি জ্যা বৃত্তের পরিধির উপরে যদি ছেদ করে তাহলে সেখানে যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় বৃত্তস্থ কোণ। যেমন এপি একটা জ্যা, বিপি একটা জ্যা, এই দুইটা হচ্ছে এই পয়েন্টে ছেদ করে, ছেদ করলে এখানে যে কোণ উৎপন্ন হয় সেই কোণের নাম হচ্ছে বৃত্তস্থ কোণ। আচ্ছা, এখন আমরা আরেকটা অংশ করব, সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ কি। দেখেন যে পরিধি থেকে বৃত্তের কেন্দ্রে দুটি রেখা বা ব্যাসার্ধ টানলে কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয়, এই যে হচ্ছে পরিধি, এই টোটালটা কি পরিধি, তাই না? এই পরিধি এখান থেকে এই পয়েন্ট থেকে আমি যদি বৃত্তের কেন্দ্রে একটা রেখা টানি, এখান থেকে একটা রেখা টানি, এটা দুটো ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ দুটো যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। ওকে, এইবার আমরা উপপাদ্য 3 যাব, যে বলছে যে একই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ এই যে এখানকে যে কোণটা তৈরি হবে সেই কোণটা এই কোণের অর্ধেক, অথবা বলতে পারি এই কোণটা এই কেন্দ্রস্থ কোণ এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ। সেটি বলছে যে তবে একই চাপের উপর হতে হবে। একই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আপনি চাইলে এটাকে উল্টোভাবে কল্পনা করতে পারেন। ওকে, তো আমরা এখন দেখি এখানে কি প্রশ্ন হয়। এখানে একটা প্রশ্ন সম্ভব এরকম যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিসি চাপের উপরে বৃত্তস্থ কোণ হচ্ছে 55 ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণ কত। আচ্ছা, এটা একটু প্রিন্টিং মিস আছে, এটা 55 ডিগ্রি। তাহলে এটা যদি 55 ডিগ্রি হয় তাহলে এটা কত দ্বিগুণ,
ওকে, তাহলে আমরা জানি এটা 55 ডিগ্রি হতে হবে দ্বিগুণ নাকি কেন্দ্রস্থ কোণ, তাহলে 110 ডিগ্রি। আমরা 4 নং উপপাদ্য পড়ব যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। দেখেন এখানে একটা বৃত্তস্থ কোণ, এখানে একটা বৃত্তস্থ কোণ, আমি চাইলে এখানে একটা বৃত্তস্থ কোণ দিতে পারি। হ্যাঁ, তো তখন এই সবগুলো হচ্ছে পরস্পর কি হবে, সমান হবে। তবে শর্ত কি, একই চাপের উপর থাকা লাগবে। আপনি কি করলেন যে এখান থেকে না নিয়ে আপনি এখান থেকে নিলেন, এভাবে একটা করলেন, তখন কিন্তু এটা সমান হবে না। ওকে, এখন দেখি আমাদের উপপাদ্য 5 কি বলছে, যে অর্ধ বৃত্তস্থ কোণ এক সমকোণ। অর্থাৎ আমি যদি দেখেন অর্ধ বৃত্তস্থ কোণ, আমি বৃত্তের চাপটা নিব পুরো বৃত্তের অর্ধেক। অর্থাৎ আমাদের যে ব্যাস আছে, যে ব্যাসের দুই প্রান্ত থেকে আমি যদি বৃত্তের উপরে দুটো জ্যা কল্পনা করি এবং সেই দুটো জ্যা যে পয়েন্টে মিলিত হবে সেই পয়েন্টে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ঠিক আছে, কি করবে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে বা এক সমকোণ হবে। এখন আমরা জানি এটার আর একটা কিন্তু পরিচয় আছে, তাই না? এটা একটা বৃত্তস্থ কোণ। তো এই বৃত্তস্থ কোণ কত, 90 ডিগ্রি। তাহলে দেখেন এটা কত, এটা আমরা এমনিতে জানি 180 ডিগ্রি। হ্যাঁ, তাহলে আমাদের উপপাদ্যে কিন্তু বলা ছিল যে বৃত্তস্থ কোণ বা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা 90, দ্যাট মিনস এটা 180 ডিগ্রি। ওকে, এরপর উপপাদ্য 6, বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজে যে কোনো দুটি বিপরীত কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। ওকে, তো এই বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ, সেই চতুর্ভুজের যে কোনো দুটি কোণের এই কোণ সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, অথবা এই কোণ আর এই কোণ, এই দুটো সমষ্টি 180 ডিগ্রি। দেখি আমরা এখানে দিয়ে কি কি ম্যাথ আসে আমাদের। তো একটা প্রশ্ন হচ্ছে, এখানকার আমাদের এই কোণের পরিমাণ দেওয়া আছে 108 ডিগ্রি, তো আমাদের বলছে এক্স কোণের মান কত। এখন দেখেন এই ম্যাথটা অনেকে এখানে কিন্তু দুইটা উপপাদ্য কাজে লাগবে, যে এটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণের অর্ধেক হচ্ছে বৃত্তস্থ কোণ। এই বৃত্তস্থ কোণ আর এই কোণ, এই দুটো সমষ্টি আবার 180 ডিগ্রি। তাহলে দেখেন আমি কিন্তু এই বিএসি অর্থাৎ এ কোণের মানটা প্রথমে বের করব। এ কোণের মান কত, কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে হয় 54 ডিগ্রি, তাই না? এরপর ওই এ কোণ এবং ডি কোণ, এই দুটোর ফলাফল কত, সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাই না? এখন এই 54 এখানে প্লাস আছে, আমি এ পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাস, তাহলে আমাদের আলটিমেট ফলাফল কত, 126 ডিগ্রি। আশা করি ক্লিয়ার। উপপাদ্য 7, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শক দুটির দূরত্ব সব সময় সমান হয়। যেমন দেখেন এই যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু, এই বিন্দু থেকে আমি একটা স্পর্শক টানলাম, স্পর্শক কি সেটা কিন্তু আমি আলোচনা করেছি আগে। এখান থেকে আবার একটা স্পর্শক টানলাম, তাহলে এই দুটো স্পর্শকের দূরত্ব অলওয়েজ কি হবে, সমান হবে। ইভেন এটা মনে রাখবেন, এখানে সব সময় এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ওকে, এখন দেখি এখানে কি প্রশ্ন হয় এই পার্টে। তো এখানে একটা প্রশ্ন বলছে যে পিবি সমান 4, পি এবং বি এটা সমান সমান হচ্ছে কত, 4, আর ওবি সমান কত, ওবি সমান হচ্ছে 3। তারা বলছে যে পিও সমান কত, এই পিও সমান কত। তো আমরা জানি যে এরকম এক বৃত্তের বস্তু কোনো বিন্দু থেকে একটা স্পর্শক টানে, স্পর্শক থেকে আবার কেন্দ্র থেকে যদি রেখা টানা হয় তাহলে এই কোণের মান সবসময় কি হয়, 90 ডিগ্রি। তো সেই ক্ষেত্রে ওপি এর পরিচয় হচ্ছে তারা সে অতিভুজ, তাই না? ওকে, সে হচ্ছে অতিভুজ। তাহলে আমরা জানি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো আমরা 4 কে স্কয়ার করলাম, 3 কে স্কয়ার করলাম, 16, 9, 25, একে বর্গমূল করলে আমার ফলাফল কত হবে, 5। ওকে, এখন আমরা হচ্ছে বৃত্তের পরিমিতি নিয়ে আলোচনা করব। তো আমি বলেছি যে প্রত্যেকটা বইয়ে, বাজারে যে বইগুলো আছে সেখানে পরিমিতিটা আলাদা কোনো চ্যাপ্টারে দেয়া থাকে। তো আমাদের এই লজিক ম্যাথ বইটিতে, অর্থাৎ এই লজিক ম্যাথ বইটিতে যার পরিমিতি তার কাছে, যেমন চতুর্ভুজের পরিমিতি চতুর্ভুজ পাটে, আবার ত্রিভুজের পরিমিতি ত্রিভুজের পাটে, বৃত্তের পরিমিতি বৃত্তের পাটে। এখন আমরা পরিমিতি নিয়ে আলোচনা করব যে বৃত্তে আসলে কয় ধরনের পরিমিতি হয় বা কয় ধরনের হিসাব নিকাশ হয়। এখানে মূলত 3 টাইপের প্রশ্ন। এখন হিসাব করতে গেলে তো আপনি অনেক হিসাব করতে পারবেন, বাট পরীক্ষা আলটিমেটলি কয় ধরনের প্যাটার্ন ফলো করে, তো তারই আলোকে মূলত এই পরিমিতি সাবপার্টটা সাজানো। দেখেন, তো এখানে মূলত 3 ধরনের প্রশ্ন হয়। একটা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল নিয়ে কিছু প্রশ্ন হয়, আর চাকার ঘূর্ণন নিয়ে কিছু প্রশ্ন হয়, আর একটা হচ্ছে বৃত্তপথে অন্যান্য ক্ষেত্র মিলিয়ে তাদের একটা ক্ষেত্রফল বের করতে বলা হয়। তো আমরা উদাহরণের মাধ্যমে শিখব সবগুলো। তো দেখেন উদাহরণ 1,
যে বলছে 14 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে কোনো চাপ যদি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল কত? এটা আমরা শিখেছি একটু আগে যে হাফ আর স্কয়ার থিটা, তাই না? তো এরপর আমরা উদাহরণ 2 পড়ব। তো উদাহরণ 2 এ কি দেয়া আছে যে 2 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোনো চাকা 600 বার ঘুরতে মোট কতটুকু দূরত্ব অতিক্রম করবে? আমরা জানি যে কোনো একটা চাকা যদি একবার ঘুরে, চাকাকে একটা বৃত্তীয় শেপ, সে যদি একবার ঘুরে তাহলে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে, তাই না? তাহলে আমরা জানি যে বৃত্তের পরিধি সূত্র কি 2πr। তো 2 × 3.14162 এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমার 12.5664 আসবে, তাই না? এখন একবার ঘুরলে আমার এতটুকু 12.566 মিটার যায়। 600 বার যদি ঘুরে, অর্থাৎ 600 বার যদি ঘুরে তাহলে মোট দূরত্ব কত আমরা গুণ করলে পেয়ে যাব, তাই না? আমাদের 3 নম্বর প্রশ্ন, যেখানে বলছে যে কালো অংশের ক্ষেত্রফল বের করো, অর্থাৎ এই যে কালো অংশ তার ক্ষেত্রফল বের করো। একটা বিষয় লক্ষ্য করেন যে এখান থেকে এই এতটুকু, এটা কিন্তু একটা বৃত্তচাপ, তাই না? অর্থাৎ বৃত্তের পরিধিকে আমি কেটে এতটুকু নিচে একটা চাপ তৈরি করেছি। এখন এই বৃত্তচাপের ক্ষেত্রফলের একটা সূত্র কিন্তু আমরা জানি, সেটা হচ্ছে হাফ আর স্কয়ার থিটা। ওকে, তাই না? এরপরে দেখেন এতটুকু হচ্ছে একটা, এই এতটুকু হচ্ছে একটা ত্রিভুজ, তাই না? কি ত্রিভুজের একটা? আচ্ছা, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। কেন? কারণ আমরা জানি যে ত্রিভুজের দুইটি বাহু সমান কিন্তু অপর বাহু সমান না, তা সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এটা 9 মিটার, তাহলে এটা কত? এটাও 9 মিটার, তাহলে এটা 5। এখন আমরা কি কাজ করব যে টোটাল বৃত্তকলার ক্ষেত্রফলটা বের করব। সেই ক্ষেত্রফল থেকে যদি আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটাকে বাদ দিতে পারি তাহলে আমার এই কালো অংশের ক্ষেত্রফলটা থাকবে, তাই না? আচ্ছা, বের করি দেখি। তো সম্পূর্ণ বৃত্তকলার ক্ষেত্রফল আমরা একটা সূত্র জানি যে এ সমান হাফ আর স্কয়ার থিটা। এখন এখানে হাফ আর আর এর মান কত? 9, এটা বসাইলাম। এখন দেখেন ব্যাসার্ধটা কিন্তু এই যতটুকু 9 মিটার, তাই না? কারণ এখানেই তো বৃত্তটা আমার হওয়া সম্ভব এভাবে। এরপর হচ্ছে আমরা থিটার মানকে আমরা কি করব, আমাদের আছে ডিগ্রিতে, আমরা রেডিয়ানে নিব। ডিগ্রি থেকে রেডিয়ানে নিতে আমার 180 দ্বারা গুণ করা লাগে, তাই না? এরপর হচ্ছে আমরা ক্যালকুলেট করলে আমাদের এই ফলাফলটা আসবে। এবার আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল জানবো। তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি যে a/4 √that 4b² - a²। আচ্ছা, এটা কি? এ হচ্ছে কমন বাহু, তাই না? যে দুইটা বাহু সমান থাকে, সেটা হচ্ছে a। তাহলে 9/4 √that 5, b এর মান কত? এখানে 5 ছিল, তাই না? তো 5² - 9, এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমার কত? 9.80। তাহলে আমার টোটাল বৃত্তকলার ক্ষেত্রফল থেকে আমরা এটাকে বিয়োগ দিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের কালো অংশের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে, তাই না? এই যে। আচ্ছা, তো বৃত্ত রিলেটেড আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা, এটা মেনলি এই পার্টটা বলা যায় যে আমাদের আচ্ছা, তো বৃত্ত, আচ্ছা একটু কেটে দেবেন, সমস্যা নেই। তো আমরা এখন নেক্সট পার্ট দেখবো, সেটা হচ্ছে ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয়। তো ঘন্টা মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয় আমি এই পার্টে কেন দিলাম? কারণ এই যে ঘড়ির কাঁটার যে মিনিটের ঘন্টার কাঁটার যে কোণ নির্ণয়, এটা কিন্তু একটা ঘড়ির যেহেতু একটা বৃত্তীয় শেপ, তো একে বৃত্তের চ্যাপ্টারে রাখলে আসলে খারাপ হয় না, তো এই কারণে আমি এখানেই রেখেছি। তো দেখেন এখানে আসলে কোন কোন ধরনের প্রশ্ন হয়। তো এখানে মেনলি প্রশ্ন হয় যে আপনাকে বলবে যে 12:30 সময় ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত। তো বলছে যে 12:30 সময় ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত। তো এই প্রশ্নটা আপনি দুইভাবে সলভ করতে পারেন, একটা হচ্ছে সরাসরি সূত্র ব্যবহার করে, আরেকটা হচ্ছে নিজের আইকিউ ব্যবহার করে। ওকে, তো আইকিউটা কীভাবে ব্যবহার করবেন দেখেন, আপনি মনে মনে ঘড়িটাকে সেট করবেন, সেট করে চিন্তা করবেন যে আসলে দেখেন সেট করার আগে আপনি এটা আরও মাথায় রাখবেন যে টোটাল ঘড়ি যেহেতু একটা বৃত্তীয় শেপ, তাহলে টোটাল আমাদের কৌণিক মানটা কত? এখানে 360 ডিগ্রি। আর ঘড়িতে কাটা আছে কয়টা? 12টা। তাহলে আমার 12টি দাগ, এর পরিমাণ কত? 360। তাহলে একটি দাগ বা পরপর দুটি দাগের মধ্যবর্তী কোণ কত? আমি 12 দ্বারা যদি ভাগ দিই তাহলে কত হবে বলেন তো? 30। আমি আবারও বলছি যে ঘড়ি একটা বৃত্তীয় শেপ, টোটাল কৌণিক মান হচ্ছে 360 ডিগ্রি। এখানে টোটাল দাগ আছে 12টা বা 12টা ঘর। এই যে
12টা ঘর। এখন এই 12 ঘরের টোটাল পরিমাণ হচ্ছে 360। একটি ঘরের পরিমাণ কত, বা পরপর দুটি কাটার মধ্যবর্তী পরিমাণ কত, 30 ডিগ্রি। এবার দেখেন আমার বলছে যে 12টা 30, 12টা 30-30-এর সময় কি হয়, ঘন্টার কাঁটাটা কোথায় থাকে দেখেন আমি বলি যে 12টা 30-এর সময়, আচ্ছা আমি যদি 12টা প্রথমে 12টা 00 ধরি, 12টা 00, 12টা 00-এর সময় দেখেন ঘন্টা মিনিটের কাঁটা দুইটাই কিন্তু আমার 12টার দাগে থাকে, তার মানে মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি। বাট আবার যদি বলি 12টা 30, 12টা 30-এর সময় কিন্তু মিনিটের কাঁটাটা ঠিক 6 নম্বর ঘরে আসে, তাই না? আর ঘন্টার কাঁটাটা 12 এবং 1 এর ঠিক মাঝখানে আসে, 12 এবং 1-এর ঠিক মাঝখানে আসে। আচ্ছা 12টা 30-এর সময় এখন দেখেন এই দুইটার মাঝখানে কতগুলা ঘর আছে, একটা ঘর, একটা ঘর, একটা ঘর, একটা ঘর, তাহলে 1 2 3 4 5। আমরা জানি পরপর দুটি কাটার মধ্যবর্তী কোণ কত, 30 ডিগ্রি। পরপর দুটি কাটার মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি। তাহলে 1 2 3 4 5, 5 30-এ কত, 150, 150। আর যেহেতু এখানে অর্ধেক চলে আসছে তার মানে 15 ডিগ্রি, তাহলে 150 যোগ হচ্ছে 15, তাহলে কত, 160, 165। ওকে, এই তো হয়ে গেল। আচ্ছা এবার আমরা আরেকটা সলভ করবো, সেটা হচ্ছে 12টা 45-এর সময় ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত। দেখেন 12টা যখন 45 বাজে তখন ঘন্টার কাঁটাটা 12টা এবং 1টা অর্থাৎ এই পয়েন্টে থাকে, তাই না? আর মিনিটের কাঁটা কোথায় থাকে, সেটা 9-এর ঘরে থাকে। তাহলে দেখেন এখানে 9-এর পরে 10, 10, 11, 12, এখানে 3 ঘর, তাহলে 3 30-এ কত, 90। অলরেডি 90, দেখেন 30 30 30, তাহলে এখানে কত, 90 ডিগ্রি। এখন দেখেন 45-এর জন্য, 45 মিনিটের জন্য টোটালটা 1 ঘন্টায় কত বলেন তো, বা 60 মিনিটে আমার 30 ডিগ্রি কোণ সে অতিক্রম করে। তাহলে 1 মিনিটে কতটুকু, 30/60। তাহলে এটা আমি যদি কাটাকাটি করি তাহলে 1/2। 45 মিনিটে কতটুকু, 45 মিনিটে আমি যদি হাফ দ্বারা গুণ দিই তাহলে কত হবে, 22.5। তাহলে শুধুমাত্র 45 মিনিটের জন্য 22.5 ডিগ্রি। আর টোটাল এখানে যে 3 ঘন্টা, এই 3 ঘন্টার জন্য আমার কত, 90 ডিগ্রি। তাহলে আমি যদি 90 এবং 22.5-কে যোগ করে দেই তাহলে তো আমার টোটাল ফলাফলটা পেয়ে যাচ্ছে। দেখেন যে 1 ঘন্টা বা 60 মিনিটে আমার 30 ডিগ্রি যায়, আর 1 মিনিটে যাবে কত, 30/60, 45 মিনিটে যাবে 22.5, তাই না? এরপর দেখেন আমাদের এই সামনের কাটা আছে কয়টা, 10, 11, 12, টোটাল 3টা কাটা। তাই প্রত্যেকটা কাটা বা পরপর দুইটি কাটার মধ্যবর্তী দূরত্ব কত, 30 ডিগ্রি। তাহলে 3 কাটা 390, এরপরে দুটোকে যোগ করে দেন তাহলে কত হয়, 112.5। এখন যদি কেউ এত ঝামেলা না নিতে চায়, সরাসরি সূত্র ব্যবহার করে ক্যালকুলেট করতে চায়, তার জন্য আমাদের এই ফর্মুলা। যে কেউ যদি সূত্রের সাহায্যে করতে চায় তাহলে তার জন্য সূত্রটা হচ্ছে 11 গুণন মিনিট মাইনাস 60 গুণন ঘন্টা ডিভাইডেড বাই 2। এবার আপনার মিনিটের জায়গায় 45 বসিয়ে দিবেন আর ঘন্টার জায়গায় 12 বসিয়ে দিয়ে ক্যালকুলেট করবেন, হয়ে যাবে। এখন এখানে মডুলার সাইনটা কেন ব্যবহার করলাম, মডুলার সাইনটা ব্যবহার করলে এখানে মাইনাস আসলেও মাইনাস নেওয়া যাবে না, সেখানে প্লাস ভ্যালুটা নিতে হবে, তাই না? কারণ ওকে, এবার আমরা আমাদের আজকের বৃত্তের চ্যাপ্টারের সর্বশেষ পার্টটা পড়বো, সেটা হচ্ছে বৃত্তের স্থানাঙ্ক বা বৃত্তের সমীকরণ। এটা নিয়ে কিন্তু 48 BCS এ প্রশ্ন এসেছে, আমি দেখাবো একটু পরে। যে স্থানাঙ্ক থেকে বৃত্তের সমীকরণ, ধরি আমাদের ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, তো এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর। আমার বৃত্তের সমীকরণটা স্থানাঙ্ক ব্যাপারটা কি দেখেন, যে এখানে এটা আমরা 2 ডাইমেনশনাল অর্থাৎ এক্স এবং ওয়াই অ্যাক্সিসে এই বৃত্তটাকে কল্পনা করি, তাই না? তো এখানে এক্সে যখন আমি একেবারে বৃত্তের সেন্টার বিবেচনা করব, এটা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের ঠিক মাঝখানে, তাই না? আচ্ছা, বা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস সেট করছি এরকম একটা পয়েন্টে, তো এখানকার স্থানাঙ্ক ধরা হয় 0 0। ওকে,
তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কত 0 0। এরপর কেন্দ্র থেকে দূরত্ব কত, এখানে ব্যাসার্ধটা r, তাহলে এখানকার স্থানাঙ্ক যদি আমি ধরি, তাহলে এখানে দেখেন এই পয়েন্টে কিন্তু y এর সকল ভ্যালু শূন্য, কেন, কারণ y অ্যাক্সিস বরাবর কিছুই যায়নি, তাহলে এখানকার স্থানাঙ্ক বলা যায় r, 0। আচ্ছা, অথবা আমার এখানে এটুকু দরকার নাই, আমি যদি সূত্রে বৃত্তের সমীকরণ প্রতিপাদন করবো, আমি ধরলাম এখানকার বৃত্তের পরিধির উপরে একটা পয়েন্ট, তার হচ্ছে স্থানাঙ্ক x, y। তাহলে দেখেন এতটুকু দূরত্ব কত বলেন তো, বৃত্তের ব্যাসার্ধের সমান, এতটুকু দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে কি আমরা লিখতে পারি যে বৃত্তের উপরে, পরিধির উপরে যে কোনো একটা পয়েন্ট নিলাম, তার স্থানাঙ্ক x, y, আর কেন্দ্র স্থানাঙ্ক 0 0 হলে মধ্যবর্তী দূরত্ব কত r বা ব্যাসার্ধের সমান। তাহলে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে x মাইনাস এক্স পার্টের, অর্থাৎ কেন্দ্রের স্থানাঙ্ক বা এক্স পার্টে যতটুকু আছে, আমার কেন্দ্রে এক্স পার্টে কতটুকু আছে 0, প্লাস y মাইনাস কেন্দ্রে y পার্টে যতটুকু আছে, y পার্টে কতটুকু আছে 0। তাহলে দেখেন x মাইনাস 0 তার হোল স্কয়ার প্লাস y মাইনাস 0 তার হোল স্কয়ার। তাহলে এতটুকু দূরত্ব কত আমার ব্যাসার্ধের সমান, তাহলে r সমান √দ্যাট, এই x থেকে 0 বিয়োগ দিলে আমার কত হয় 0, সরি x থেকে 0 বিয়োগ দিলে হয় আমার x, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে উভয় পক্ষে যদি বর্গ করি, আমার এই স্কয়ার আর হচ্ছে রুটটা কাটা যাবে আর r স্কয়ার হবে, তাই না? তাহলে বৃত্তের সমীকরণ কি দাঁড়ালো, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল হচ্ছে r স্কয়ার। এরপর আমরা বৃত্তের সমীকরণ দেখলাম। এখন যদি আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক 0 0 না হয়ে h, k হয়, তাহলে আমরা এই 0 এর জায়গাতে আমরা h ব্যবহার করব, এই 0 এর জায়গাতে আমরা k ব্যবহার করব, তাই না? তখন আমাদের নতুন সমীকরণটা দাঁড়াবে এরকম, x মাইনাস h তার হোল স্কয়ার প্লাস y মাইনাস k তার হোল স্কয়ার ইকুয়াল r স্কয়ার। এরপর দেখেন, এখন একটা আমরা এই থিওরির আলোকে একটা ম্যাথ করব উদাহরণ, যে x মাইনাস 5 তার হোল স্কয়ার প্লাস y মাইনাস 6 তার হোল স্কয়ার ইকুয়াল 2 হলে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত। আমরা এই সেম সমীকরণটাকে আমি যদি উপরের এই সমীকরণের সাথে একটু মেলাই, তাহলে দেখেন h সমান 5 আর k সমান কত 6, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কত 5, 6। তো মোটামুটি এই ছিল আমাদের বৃত্তের থিওরি পার্ট। এখন এই থিওরি পার্টের আলোকে আমরা টোটাল 4টি সেকশনে আমরা প্রশ্ন আলোচনা করব। একটা হচ্ছে বিশেষ সেকশন, প্রাইমারি সেকশন দেখাচ্ছে আপনাদের, এটা হচ্ছে আমাদের প্রাইমারি সেকশন। তো বিশেষ সেকশন আলোচনা করার পর প্রাইমারি সেকশন আলোচনা করব, দেন তারপরে আমরা নিবন্ধন সেকশন আলোচনা করব। এই যে এটা হচ্ছে আমাদের শিক্ষক নিবন্ধন প্রশ্ন। লজিক ম্যাথ বইটি এভাবে সাজানো হয়েছে যে প্রত্যেকটা পার্টের 4টা সেকশন। তো এরপরে প্রশ্নগুলো এমনভাবে সাজানো যে রিসেন্ট প্রশ্নগুলো প্রথমে, তারপরে ধারাবাহিকভাবে পরবর্তী প্রশ্নগুলো সাজানো হয়েছে। আচ্ছা, এরপরে আমরা সলভ করব যে পিএসসি ও অন্যান্য এক্সাম, অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে যে পরীক্ষাগুলো হয় সেগুলো, এবং 9ম থেকে 17 গ্রেডের প্রশ্নগুলো। এই পার্টে আমাদের বিআইবিএমএ বলেন, বুয়েট বলেন, পাবলিক সার্ভিস কমিশন বলেন, আইবিএ বলেন, অর্থাৎ যে সকল সংস্থাগুলো সচরাচর বাংলাদেশের গভর্নমেন্ট জবের পরীক্ষার প্রশ্নগুলো করে থাকে, সকল প্রশ্ন এই পার্টে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, তো এই পর্বে এতটুকুই থাকছে, দেখা হচ্ছে আমাদের পরবর্তী টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।